আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বেগম জেবু, অর্থনীতি বিভাগ, হাজরত ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। আমি আজকে একাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষার অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়াবো, ভোক্তা ও উৎপাদকের আচরণ। তো আমি আসলে অলরেডি কলেজে ক্লাস নিচ্ছি, তোমাদের একটা ভিডিও ক্লাস করতে হবে। সেই ভিডিও ক্লাসে অবশ্যই ফলো করবা, কারণ আমি ক্লাস পাচ্ছি সপ্তাহে দেখা যাচ্ছে একটা ক্লাস, তো ফার্স্ট ইয়ারদের জন্য। তো একটা ক্লাসে তোমাদের চ্যাপ্টার সবগুলো বোঝানো বা তোমাদের সমস্যা হতেই পারে, তাই আমি প্রথম অধ্যায়টা ক্লাসে শুরু করেছি। আমি তাই দ্বিতীয় অধ্যায়টা তোমাদেরকে পড়াবো। দ্বিতীয় অধ্যায়ের কিছু টপিকস নিয়ে আলোচনা করব, সময় কমের মধ্যে চেষ্টা করব তোমাদেরকে যে টপিকসগুলো সেগুলো বোঝানোর জন্য। তো আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াটা খেয়াল করবা। তো আমি প্রথমেই পড়াবো ভোক্তা উৎপাদকের আচরণে উপযোগ জিনিসটাকে। প্রথম শুরুতে উপযোগ জিনিসটাকে একটু মনোযোগ দিয়ে শোনো। পণ্যের মধ্যে অভাব পূরণ, পণ্যের বা যেটা দ্রব্য বলা হয় সেটার মধ্যে যে অভাব পূরণ করার যে ক্ষমতা অন্তর্নিহিত থাকে তাকে বলা হয় উপযোগ। এখন উপযোগ যদি আসি, উপযোগের কিছু বৈশিষ্ট্য আছে। উপযোগ হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়, যেটা মনে মনে আমরা কি করি, অনুভূতি করি। এখন কিভাবে করব, অনুভবটা করব? দেখো, স্থান কাল পাত্রভেদে কিন্তু উপযোগ কি হয়, অবশ্যই তারতম্য ঘটে। যেমন দেখা যায় আমরা শীতকালে কিন্তু খুব গরম কাপড় ব্যবহার করে থাকি, যেগুলো গ্রীষ্মকালে আমরা ব্যবহার করি না। তাহলে বোঝা যাচ্ছে গ্রীষ্মকালে গরম কাপড়ের উপযোগ থাকে না, যেটা শীতকালে উপযোগ থাকে। তাহলে এটা কালভেদে কিন্তু সময়ভেদে এটা পরিবর্তন হচ্ছে, তারতম্য হচ্ছে। তারপর আছে উপযোগ মানুষের রুচি, অভ্যাস, আয়ের উপর নির্ভরশীল। দেখো, অনেকে বাটা জুতা পছন্দ করে, অনেকে অন্যরকম জুতা পছন্দ করে। যে বাটা জুতা পছন্দ করে তার যার রুচি অভ্যাসের, সেই বাটা জুতাকেই উপযোগ তার, কিন্তু অন্য যে পছন্দ করে না তার জন্য উপযোগ সেটা হবে না। যেমন ধূমপান বলতে পারি আমরা, ধূমপান অনেকেই করে, অনেকেই করে না। যারা করে তাদের জন্য ধূমপানটা উপযোগ, কিন্তু যে ধূমপান করে না তার জন্য কিন্তু উপযোগ নয়। এভাবে অনেক ধরনের বৈশিষ্ট্য আছে, এগুলো হচ্ছে উপযোগের বৈশিষ্ট্য। এখন আমরা বলতে পারি উপযোগ করতে আসলে উপযোগের অবশ্যই আমাদের অপেক্ষক জানতে হবে। এখন আমরা উপযোগ অপেক্ষক জিনিসটা কি? কোনো দ্রব্যের উপযোগ ও দ্রব্যের পরিমাণের মধ্যকার যে একটা নির্ভরশীলতার সম্পর্ক থাকে সেটাকেই বলা হয় উপযোগ অপেক্ষক। আমি আবারও বলছি, কোনো দ্রব্যের যদি উপযোগ এবং দ্রব্যের পরিমাণের মধ্যকার একটা নির্ভরশীলতার সম্পর্ককে যে অপেক্ষক দ্বারা প্রকাশ করা হয় তাকে উপযোগ অপেক্ষক বলা হয়। যেমন আমি একটু বলছি, আমি লিখে দিচ্ছি, তোমরা দেখবা। ইউ অফ ফাংশন অফ এক্স। ইউ হচ্ছে ইউটিলিটি বলতে উপযোগকে বোঝায়, ইংরেজিতে বলা হয়। সেটার ইউ শব্দটা চিহ্নিত করেছে। ফাংশন বলতে অপেক্ষক, আর এক্স হচ্ছে যেগুলো কি দ্রব্যের পরিমাণ, এক্স দ্রব্যের পরিমাণ, যেগুলো একটা দ্রব্য। ঠিক আছে, তাহলে উপযোগ অপেক্ষক সম্পর্কে একদম ক্লিয়ার। তাহলে আমরা সামনে এখন আসবো উপযোগের যে কয়েকটা সাধারণত উপযোগ হচ্ছে দু ধরনের, একটা সংখ্যাগত বা পরিমাণগত উপযোগ, আরটা হচ্ছে পর্যায়গত উপযোগ। এখন সংখ্যাগত বা পরিমাণগত উপযোগ জিনিসটা কি? কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সংখ্যা, যেমন 1, 2, 3 এভাবে ধরা হয়, যেগুলো দ্বারা প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যাগত বা পরিমাণগত উপযোগ। আরেকটা আছে কোনো দ্রব্যের বিভিন্ন এককে যেমন পর্যায়ের মাধ্যমে, পর্যায় বলতে প্রাপ্ত উপযোগের র্যাঙ্কিংয়ের মান দ্বারা প্রকাশ করা হয়, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে প্রকাশ করা হয়, সেগুলোকে বলা হয় পর্যায়গত উপযোগ। যেগুলো আমি লিখি নেই, কারণ তোমাদেরকে ওগুলো সহজে বোঝানো যাবে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি। তো এখন সংখ্যাগত আর পর্যায়গত তো ক্লিয়ার। তাহলে সংখ্যাগত ও পর্যায়গত উপযোগের অনেক সময় সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক বা অনুধাবনমূলকে বেশি আসে পার্থক্য। সংখ্যাগত এবং পর্যায়গত উপযোগের পার্থক্যটা আমি একটু তোমাদেরকে শেয়ার করছি। সংখ্যাগত উপযোগ জিনিসটা হচ্ছে দ্রব্যের বিভিন্ন এককে প্রাপ্ত মানের কি করা হয়, উপযোগের সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। আর পর্যায়গত উপযোগের ক্ষেত্রে দ্রব্যের বিভিন্ন এককে দ্বারা প্রাপ্ত উপযোগকে পর্যায়ভাবে কি করা হয়, মান দ্বারা প্রকাশ করা হয়। সংখ্যাগত উপযোগের ক্ষেত্রে দ্রব্যের বিভিন্ন একক প্রাপ্ত উপযোগের কি যোগ করতে পারে, কিন্তু পর্যায়গতের ক্ষেত্রে যোগ করা যায় না, কারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় র্যাঙ্কিং মান করা যায়, এগুলো যোগ করা যায় না। সংখ্যাগত উপযোগের ক্ষেত্রে মোট উপযোগ ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান বা স্থির হারে বৃদ্ধি পায়, কিন্তু পর্যায়গত উপযোগের বেলায় শুধু মোট উপযোগ শুধুমাত্র বেড়েছে এটা বলা যায়,
কারণ প্রথম দ্বিতীয় তৃতীয়গুলোতে বেড়েছে কিনা সেটা বোঝা যায়, আর কিছুই করা যায় না। সংখ্যাগত উপযোগের ক্ষেত্রে রৈখিক পরিবর্তনযোগ্যতা নির্দেশ করে, পর্যায়গতের ক্ষেত্রে পর্যায়ক্রমিক পরিবর্তনযোগ্যতা নির্দেশ করে। মার্শালের প্রান্তিক উপযোগ বিশ্লেষণ এই সংখ্যাগত উপযোগ ব্যবহার করে, আর পর্যায়গত ক্ষেত্রে হিগসের নিরপেক্ষ রেখাটা বিশ্লেষণ করা হয়। আরও অনেক পার্থক্য রয়েছে, আমরা যেগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দিলেই চলবে। তারপরে আসো, এটা তো সাধারণত দুই প্রকার বললাম, সংখ্যাগত বা পরিমাণগত এবং পর্যায়গত উপযোগ। আর এমনিতে যেটা কমন একদম উপযোগ আসলে হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে মোট উপযোগ, আরেকটা হচ্ছে গড় উপযোগ, আরেকটা হচ্ছে প্রান্তিক উপযোগ। আমরা এখন মোট উপযোগ কাকে বলে জানবো। মোট উপযোগ যদি বলি, এটা ইংরেজিতে বলা হয় টোটাল ইউটিলিটি। এটাকে সংক্ষেপে লেখা হয় TU, সংক্ষেপে লিখবো TU দ্বারা প্রকাশ করব, TU। এখন টিউ জানতে গেলে আমরা প্রথমে সংখ্যাটা জানবো, তারপর সূত্র জানবো। অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে সংখ্যা, সূত্র, আর MCQ-তে আসতে পারে সূত্রগুলো। আচ্ছা, মোট উপযোগ যেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে কোনো পণ্যের বিভিন্ন একক ভোগ করে যে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বা কোনো পণ্যের বিভিন্ন এককে মানে যেগুলো একক থাকবে সবগুলো আর কি, বিভিন্ন এককে ভোগ করে যে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে কি বলা হয়? মোট উপযোগ বলা হয়। অর্থাৎ TU বা টোটাল ইউটিলিটি, যেটাকে সংক্ষেপে TU দ্বারা প্রকাশ করা হয়। আমরা TU সংজ্ঞাটা বলতে পারি, বিভিন্ন একক বলা হয়েছে যখন U1, U2, U3 যেরকম থাকতে পারে, আরও UN। এটা হচ্ছে একদম মোট সংখ্যাটা, N হচ্ছে মোট সংখ্যাটা। আমি তাই UN-টা দিলাম এখানে। যদি একদম মোট সংখ্যা যদি ধরো 5 দিয়ে দেন, তাহলে আমার 5 দিল, তাহলে আমার টেনশন নাই, না সবই তো আছে, U4, U5, ঠিক আছে। তাহলে এখানে কয়টা? 5টা। তাহলে টোটাল কত? 5টা। এখন 5টার মধ্যে আমরা যদি মানগুলো বের করি, এক একটার যদি মান এক একটা হয়, U1 এর মান ধরলাম 3, এটার ধরলাম 2, এটার ধরলাম 1, এটার ধরলাম 2, এটার ধরলাম 1, তাহলে কত আসলো? 5, 6, 7, 8, 9। তাহলে আমাদের টোটাল আসছে কত? 9। TU কত? 9। বুঝা গিয়েছে? এখন আমরা পড়বো গড় উপযোগ। সংজ্ঞা সূত্র ক্লিয়ার করলে একদম ইজিলি পড়া যায়। গড় উপযোগ হচ্ছে কোনো পণ্যের একক প্রতি উপযোগকে কি বলা হয়? গড় উপযোগ বলা হয়। এখন একদম যদি আমরা কমন ভাবে যেটা বলি, সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, গড় উপযোগ হচ্ছে অ্যাভারেজ ইউটিলিটিকে সংক্ষেপে বলা হয় AU। AU-কে আমরা যদি সূত্রের মাধ্যমে প্রকাশ করি, সূত্র থেকেও সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি। যেমন ধরো আমাদের সূত্রটা হচ্ছে TU/Q। তাহলে TU/Q হলে আমরা বলতে পারছি না, দেখেন আমরা বলতে পারি যে মোট উপযোগকে পণ্যের ভোগের পরিমাণ দ্বারা ভাগ করে যে প্রাপ্ত ফলাফল পাওয়া যায় সেটাকে অ্যাভারেজ ইউটিলিটি বা গড় উপযোগ বলা হয়। ক্লিয়ার? তাহলে আমরা সংজ্ঞা জানলাম, সূত্র জানলাম। এরপর জানবো আমরা প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ বলা হয় মার্জিনাল ইউটিলিটিকে আমরা সংক্ষেপে MU দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা সেটাও সূত্রের মাধ্যমে জেনে গেলে আমাদের কি হবে? সূত্রটা কি? মার্জিনাল ইউটিলিটির হবে del TU বা del Q। এখন আমরা সেটাও সেম সূত্র থেকেও কিন্তু সংজ্ঞাটা বলতে পারি। কি সংজ্ঞা হবে আমাদের? দেখেন, বলবো পণ্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তনকে বোঝানো হয় কি? প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। এখন এটাকে কি বলা? ডেল্টা জিনিসটাকে, ডেল্টা হচ্ছে আসলে পরিবর্তন। কেন বলা হচ্ছে ডেল্টা? হচ্ছে যেটা আমরা বাদ দিই, হ্যাঁ, সংখ্যা থেকে, যেটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাগুলো বাদ দিব, বিয়োগ করব, সেটাই হচ্ছে বিয়োগ করে যে ফলাফল পাবো সেজন্য এটা পরিবর্তন বোঝানো হচ্ছে। ডেল হচ্ছে আমরা কি করব? বিয়োগফল, ডেলটাকে নির্দেশ করা হচ্ছে। তাহলে আমরা কি বলবো? পণ্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগ বলা হয়। অর্থাৎ কোনো অতিরিক্ত একক পণ্য ভোগের ফলে মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। এবং আমরা যদি MCQ-তে আসে, MU সূত্রটা জেনে গেলাম, del TU বা del Q। আর যদি আমার একদম সংজ্ঞাটা মনে না থাকে, সূত্র থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারবো। তাহলে আমাদের কি? ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হবে সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বা MU।
ঠিক আছে, তাহলে সংজ্ঞা সূত্র ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট টপিকসে যেতে পারি। নেক্সট টপিক হচ্ছে মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক পার্থক্য। তাহলে আমি প্রথম পার্থক্যটা একটু ক্লিয়ার করি, সম্পর্কতে চিত্র আছে। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ অলরেডি একটু আমরা সংজ্ঞা জানলাম, তাহলে কোনো সমস্যা নেই, আমরা পার্থক্যটা জানবো। আমরা প্রথমে জানি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের পার্থক্য আসলে সংজ্ঞা আসবে। সংজ্ঞা কি? আমরা কোনো পণ্য, মোট উপযোগের সংজ্ঞাটা কি ছিল? কোনো পণ্যের বিভিন্ন এককের যে প্রাপ্ত উপযোগের সমষ্টি সেটাকে বলা হয় মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি বা টিইউ। আর প্রান্তিক উপযোগ এখন একটু আগে বললাম, পণ্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বা এমইউ। তাহলে মোট উপযোগ প্রান্তিক উপযোগের সংজ্ঞা পার্থক্যটা জানা গেল। মোট উপযোগে দেখা যাচ্ছে যে ক্রমবর্ধমান হারে বাড়বে, প্রান্তিক উপযোগে প্রথমে বাড়বে, ক্রমবর্ধমান হারে বাড়বে, এবং কি দেখা যাবে মোট পণ্যের ভোগের একক ভোগের পরিবর্তন হলে মোট উপযোগ প্রান্তিক উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়লে প্রান্তিক উপযোগও তো বাড়তে পারে। তো মোট উপযোগের উপর নির্ভর করে প্রান্তিক উপযোগ বাড়বে। মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে, দেখা যাচ্ছে প্রান্তিক উপযোগ কি হবে? মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উপযোগ কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। ভোগের পরে দেখা যাবে যে মোট উপযোগ একসময় সর্বোচ্চ হবে, কিন্তু প্রান্তিক উপযোগ তখন কি হবে? সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ অবশ্যই শূন্য হবে, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হবে। এটা নেক্সট টপিক সম্পর্কের মধ্যে আমি চিত্রের মাধ্যমে দেখাবো, তাহলে সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মোট উপযোগ চাহিদা তত্ত্বে সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না, কিন্তু প্রান্তিক উপযোগ চাহিদা নিরূপণে অধিক ভূমিকা রাখে। একজন ভোক্তার উদ্দেশ্য হলো মোট উপযোগ সবসময় কি করা? বৃদ্ধি করা, কিন্তু প্রান্তিক উপযোগ যাচাই করে ভোক্তার উদ্দেশ্যকে কি অর্জনের মাধ্যমে। তাহলে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে আমরা পার্থক্যটা একদমই জানলাম। এখন আমরা পড়বো সম্পর্ক। এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এগুলো বারবার অনুধাবনমূলক প্রশ্ন, এবং তোমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে টপিকস দিয়ে অবশ্যই তোমাদের যেগুলো প্রশ্ন প্রয়োগমূলক আর তোমাদের এগুলো প্রশ্নগুলো অবশ্যই কি হবে? আসবে। তা এখন এগুলো আসার ক্ষেত্রে আমাদের বারবার জানা হয়, এবং এগুলো থেকে আবার এমসিকিউ থেকেও আসে প্রশ্নগুলো, সেই জন্য একদম ক্লিয়ারলি তোমরা মনোযোগ দিবা। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক যদি আমরা আসি, তাহলে আমরা প্রথমে মোট উপযোগ প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা জানবো। সংজ্ঞা একটু আগে বললাম, এই সংজ্ঞাটা প্রথমে লিখবা। লিখার পরে মোট উপযোগ প্রান্তিক উপযোগ আসলে সাধারণত সম্পর্ক যদি আসি, সাধারণত মোট উপযোগ প্রান্তিক উপযোগ কি হয়? তিন ধরনের পরিবর্তন হয়। দেখা যায় মোট উপযোগ কি বাড়ে? ক্রমবর্ধমান হারে বাড়ে। তখনও কি হয়? প্রান্তিক উপযোগও ক্রমবর্ধমান হারে বাড়বে। এটা সম্পর্ক বলছি তো, তাই মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের চিত্রটা আসবে, কারণ এক মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগটা নির্ভর করবে। মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়লে প্রান্তিক উপযোগ বাড়বে। দেখো, মোট উপযোগ যখন স্থির হারে বাড়বে, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগও কি হয়ে যাবে? ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যাবে, চিত্রের মাধ্যমে বোঝানো হবে। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়বে, তখন দেখা যাবে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ার এবং কমতে থাকবে, এবং শেষের দিকে গিয়ে ঋণাত্মক হয়ে যাবে, যেটা আমি এখন চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে আমাদের প্রথমেই কাজ হচ্ছে মোট উপযোগ, এই যে আমাদের প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে, এই চিত্রটা আমি দেখাচ্ছি। চিত্র হলে একদমই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমরা দ্রব্যের একক জানবো। দ্রব্যের একক মোট উপযোগ, আরটা হচ্ছে কি? প্রান্তিক উপযোগ। আমাদের দ্রব্যের একক ধরলাম 1, 2, 3, তিনটা ধরলাম আপাতত। আমাদের টিইউ হচ্ছে দেখো 1, 3, আরটা হচ্ছে 6। তোমরা যে কোনো মান ওখানে সৃজনশীলে থাকতেই পারে, কোনো সমস্যা হবে না। তোমরা এমইটা অলরেডি বের করতে পারবা। অলরেডি এমইতে কি মনে আছে? আমাদের সূত্র কি ছিল? ডেল টিউ বাই কি? ডেল কিউ। এখানে প্রত্যেকটার পরিবর্তন হচ্ছে 1 করে, তাহলে এখানে 1 দেখাই আছে। আমরা তাহলে এখানে কি হবে? বড়টার থেকে 3 থেকে 1 না, এখানে 2 থেকে 1 না, তাহলে বোঝা যাচ্ছে এখানে 2, এখানে 1, তাহলে 2। প্রথমটা তো অবশ্যই একই থাকবে, কারণ এটা পরিবর্তন করতে পারবো। দ্বিতীয়টা দেখো 2, বের করা বুঝে গিয়েছে। সেম তৃতীয় ক্যাটাগরিতেও বুঝে যাবে যে এটা 3 হবে। 1, 2, 3, ক্লিয়ার? প্রথমে একটা বের করে দেখালাম আর কি, মাঝখানেরটা আমি 3 থেকে 1, আর এখানে 2 থেকে 1, 1 করে তো পরিবর্তন নিচেরটা মুখস্থতে একবার দিতে পারো যদি এভাবে হয়, আর না থাকলে তুমি পরিবর্তনটা করতে পারবে, কারণ তুমি অলরেডি বিয়োগটা দেখিয়েছি আমি। তাহলে আমরা 3 থেকে 1 এভাবে হবে 6 থেকে 3, তাহলে 3 ডিভাইড বাই 1, তাহলে এটা 3 আসলো, এটা 2, এখানে 1, 2, 3। প্রথমটা নির্দিষ্ট থাকবে, কারণ এটার উপরে কিছু নেই বলে। তাহলে আমরা বোর্ডে কি করলাম? ট্যাবলটা আঁকলাম। এখন আমরা কি করবো? ট্যাবল থেকে চিত্রটা আঁকবো। আমাদের প্রথম চিত্র হবে টিইউ, তারপর চিত্র হবে এমইউ। তাহলে টিইউতে আমাদের প্রথমে নিচে কি ছিল? দ্রব্যের পরিমাণ দিতে হবে। দ্রব্যের পরিমাণ উপরে কি হবে?
মোট উপযোগ। এখানে উপরে কি হবে? প্রান্তিক উপযোগ। এবং বাংলায় লিখতে পারবা, আমি ইংরেজিতে লিখলাম সংক্ষেপে, তোমরা আপনি বুঝবা। 0 0 এখানে দ্রব্যের পরিমাণ, ওকে, পণ্যের পরিমাণ বা দ্রব্যের পরিমাণ যাই লিখো। তাহলে আমাদের দ্রব্যের পরিমাণ কত ছিল মনে আছে? 1 2 3, 1 2 3 করে না? তাহলে আমাদের ওখানে কত ছিল? টিউতে কত ছিল? টিউতে স্বাভাবিকই ছিল কত? 6 পর্যন্ত না? তাহলে 6 দিতে হবে না? 1 2 3 4 5 6 যেভাবে আছে সেভাবে টেবিল অনুসারে আনসার করবা। এমনিতে কত ছিল? 1 2 3। তাহলে আমরা প্রথমে কি করব? আমাদের প্রথমে টেবিলে কি আছে? 1 3 6। আমাদের প্রথমে কি আছে? 1 3 6। আমরা 1 এ কত? 1 এ কত ছিল? 1। আমার 3 এ কত? 2। আমার 6 এ কত? 3। আমি এটা কি যোগ করলাম? টিউ রেখা পেয়ে গেলাম। এমনিতে কত ছিল? 1 2 3। রেখা। তাহলে ক্লিয়ার? এখন ব্যাখ্যা করলে পারবে না। ব্যাকের চিত্রে কি বলা হচ্ছে দেখো, চিত্রের উপর অংশে টিউ আর নিচের অংশে এমইউ ধরা হয়েছে। যেখানে টিউ ক্রমবর্ধমান হারে যখন বাড়ছে, এমইউ আস্তে আস্তে বাম দিক থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে। তাহলে আমরা এরপরে বলতে পারি স্থির হারে, যেটা আমরা এখন স্থির হারটা জানবো। স্থির হারটা দেখো, আমাদের স্থির হারে যেটা পড়বো সেটা হচ্ছে, আমাদের স্থির হারে যদি দ্রব্যের একক আমাদের আগের মতো 1 2 3 থাকবে। আমাদের টিউ কত হবে একটু দেখো, দ্রব্যের একক আমি লিখছি না, এটা দ্রব্যের একক। টিউতে কি হবে দেখো, আমাদের স্থির হারে বলা হয়েছে। স্থির হার হলে 3 6 9 সমানভাবে পরিবর্তন হবে। এমনিতে কি হবে? 3 3 3 ভাগ করলে কি আসবে? টেবিলটা পাওয়া গেছে দেখো, 1 2 3 3 6 9 3 3 3। ক্লিয়ার? এখন আমরা কি করব? চিত্র আঁকবো। চিত্র তো আমাদের দেখা যাবে কি স্থির হারে কি চিত্র হবে? স্থির হার দেখা যায় প্রথমে টিউ আঁকলাম, এমইউ আঁকছি। সেম দ্রব্যের একক এখানে হবে, এটা টিউ রেখা, এটা এমইউ রেখা। তাহলে আমাদের পরিমাণ কত ছিল? 1 2 3। এখানে পরিমাণ হবে কি? 1 2 3। আমাদের এখানে কত ছিল? ওটাতে 3 6 9 না? তাহলে আমাদের এখানে 9 পর্যন্ত ধরার জন্য ধরলাম 3। ডিসটেন্সটা সমান মেনটেন করলেই হয়ে যাচ্ছে। 3 6 9। আর এখানে কত? আমাদের 3ই হবে। তাহলে আমরা প্রথমে কি ছিল? আমাদের 3 ছিল 1 এর পরিমাণে, 6 2 এর পরিমাণে, 9 3 এর পরিমাণে। তাহলে আমাদের এটা কি হলো? টিউটা কি হচ্ছে? সমান হারে বেড়েছে, স্থির হারে বৃদ্ধি পেয়েছে, মানে সমান। এখানে দেখো 3 6 9 বরাবরই টিউ। আর এমনিতে কি হবে? আমাদের ছিল 3 সমান হচ্ছে, তাহলে প্রত্যেকটাতে 3 হবে। 1 প্রান্তিক উপযোগ কি হলো? ভূমি অক্ষের সমান্তরাল হলো। প্রান্তিক উপযোগ কি হলো? ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে চিত্রে ব্যাখ্যা করতে পারবো না। উপরের অংশে আমাদের ধরা হয়েছে টিউ, নিচের অংশে এমইউ। আমরা যখন স্থির হারটা বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রান্তিক উপযোগটা স্থির 3 এককে বৃদ্ধি পেয়েছে, 3 এককে কি হয়েছে? স্থির থেকে গেছে। সেটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। আমরা এরপরে পড়বো ক্রমহ্রাসমান, এবং এখান থেকে আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। ক্রমহ্রাসমান হারে বাড়লে এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে আঁকবা এবং দেখবা দ্রব্যের একক, তারপর হচ্ছে টিউ, তারপর হচ্ছে এমইউ। দ্রব্যের এককে দেখো 6টা আছে, 1 2 3 4 5 6। টিউ দেখো 4 7 9 4 7 9। একটু ভালো করে দেখো, 4 7 9 10 10। আটা কি কমবে? 9 লাস্টে কি কমবে? এমনিতে দেখবা ওই যে ফিউকটা করা 4 3 2, 4টা বরাবর থাকছে 3 2। এখানে কি 1, এখানে কি হবে? 0, এখানে -1 দেখো পরিবর্তনে। 4 3 2 1 0 -1। তাহলে টেবিলটা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের
মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বারের টেবল। এবং এই টেবলটা আমি আর দ্বিতীয় টপিক যেটা পড়াবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির টেবলটাও তুলবো না, চিত্রটাও তুলবো না, কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সেম টেবল দিবা, চিত্র টিউ না দিলেও চলবে, অনেকে দেয় না দিলেও চলবে, জাস্ট এমইউ চিত্রটা দিবা, যেটা এখন আমি আঁকবো টিউ এবং এমইউ। ঠিক আছে, টপিকস একই বলে একই টেবল বলে আমি বারবার দিচ্ছি না, একবারে দেখলে তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখন টিউ আর এমইউ রাখবো। টিউতে গিয়ে আমাদের সেম দ্রব্যের পরিমাণ, এখানে টিউ রাখা, এখানে এমইউ 0 দ্রব্যের পরিমাণ। ওকে, তাহলে আমাদের প্রথমে এখানে কি ছিল, নিচে দ্রব্যের পরিমাণ কি ছিল আমাদের 6 থেকে ছিল না, তাহলে 6 থেকে 0 থেকে শুরু করলে আমরা কত আসবে, ওকে। তাহলে আমাদের প্রথমে প্রধান কত লিখছে, এখানে সর্বোচ্চ আছে 10, তাহলে আমি করতে পারি সর্বোচ্চ কত 10 দিলাম এটুকু। তাহলে আমাদের প্রথমে কত ছিল, 1 ছিল, দেখা যাবে 1 হচ্ছে 4, তারপর বলো 2 হচ্ছে কত 7, 3 কত 9, 3 হচ্ছে 9, এগুলো টিউ রেখাচ্ছি। তারপরে 4 হচ্ছে 10, 4 হচ্ছে আমাদের ঠিক 10। এরপর আসলো আমাদের আবার 5 কি 5 আসছে ঠিক 10, 6 কি হবে, 6 আবার কমে গেল, তাহলে কমে গিয়ে ঠিক এখানে আমাদের ছিল না 9, 6 এখানে আমাদের 9, তাহলে আমি টিউ রেখাটা আঁকছি, বিন্দু বিন্দু, এখান থেকে আসলো আবার কমে গেল। তাহলে আমার দেখা যায় প্রথমে আমার আস্তে আস্তে বেড়েছে, পরে সর্বোচ্চ হয়েছে, তারপর আমার কি কমে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমি বিন্দুগুলোতে কোনটাতে সর্বোচ্চ হয়েছে একটু বলবো, আগে আমি এমইউটা এঁকে ফেলি। এমইউতে আমাদের প্রথমে কি ছিল, কতটুকু হবে, আবারও 6, 1 2 3 4 5 6 7 8 দিলাম। আমাদের এখানে সর্বোচ্চ কত ছিল, আমাদের সর্বোচ্চ হবে বলেছে 4, তাহলে আমি দিব 1 2 3 4। তাহলে আমাদের প্রথমে কত ছিল, 1 হবে আমাদের 1 আমাদের 1 পূর্ণ হবে 4, আমার 2 পূর্ণ হবে 3, আমার 3 পূর্ণ হবে 2, প্রথমে কমতেছে, তারপর কি হবে দেখো, 4 হবে আমার 1, 4 হবে আমার 1, 4 হলো কি তো কত আমার 1 হলো। আচ্ছা, তাহলে 4 আমি কি দিব, আমার 1, 4 হলো আমার 1। আচ্ছা, তারপরে আমার আবার আসলো 5 হলো 0, 5 এসে আমার ঠিক 0 হলো, তারপর আমার 6 হলো -1, তাহলে আমার এখানে -1 ধরলাম, -1 হলো কোথায় 6, তাহলে আমি বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, 1 2, দেখো এই জায়গায় ঠিক এই জায়গা দিয়ে এভাবে যোগ হবে, এটা হচ্ছে এমইউ রেখা। তাহলে আমি এখন বলতে পারি আমাদের ব্যাখ্যা থেকে উপরে রেখা ছিল টিউ রেখার অংশ, যেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে, নিচের অংশ ছিল এমইউ রেখা, যেটা দেখা যাচ্ছে নিম্নগামী এবং ক্রমশ কমতে কমতে একেবারে ঋণাত্মক পর্যায়ে চলে গিয়েছে। তাহলে কখন বাড়া কমাটা একটু আমরা দেখব। বাড়া কমার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ক্রমহ্রাসমান হারে যখন বাড়ছে, প্রান্তিক উপযোগ আমাদের দেখা যাচ্ছে কি হচ্ছে, ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ বাড়ছে, তারপর প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। আবার যখন মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে, তখন প্রান্তিক উপযোগ একেবারে কি হয়ে গেল, কমে গেল, শূন্যে পরিণত হলো। আর যখন মোট উপযোগ
একদমই আস্তে আস্তে আবার হ্রাস পাচ্ছে, প্রান্তিক উপযোগ একেবারে ঋণাত্মক হয়ে এর দিকে চলে গেছে। এখন আমরা যদি বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সেম টপিকস। এখন সেম টপিক্সের চিত্র আমাদের পড়াতে গেলে দেখা যাবে যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্র ট্যাবল সেম। এখন চিত্র তুমি টিও না দিলেও চলবে, জাস্ট অ্যামিউটা দিবা, তোমরা অ্যামিউটা দিলে হয়ে যাবে, টিও না দিলেও চলবে, কিন্তু ট্যাবল সেম। টিও তো বের করতে হবে কারণ অ্যামিউর জন্য। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শুধুমাত্র আমরা অ্যাড করব শুধু মূল বক্তব্য আর অনুমিত শর্ত। ট্যাবল ব্যাখ্যা চিত্র, ট্যাবল চিত্র এটা আর ব্যাখ্যা সেম। তাহলে আমরা একটু মূল বক্তব্যটা বলি। নির্দিষ্ট সময়ের একজন ভোক্তা কোনো দ্রব্যে ক্রমাগত যখন ভোগ করতে থাকে তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। প্রান্তিক উপযোগের এই রূপ হ্রাস পাওয়ার প্রবণতাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অনুমিত শব্দগুলো একটু বলি। নির্দিষ্ট সময় বিবেচ্য থাকবে, ভোক্তার রুচিশীল আচরণ স্থির থাকবে, ভোক্তা যুক্তিশীল থাকবে, ভোক্তার পছন্দ রুচি স্থির থাকবে, উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপযোগ্য হবে এবং দ্রব্যের ভোগের পরিমাণ কি হবে, কি থাকবে, পর্যাপ্ততা থাকবে। তাহলে এটাই হচ্ছে কি অনুমিত সত্য। ব্যাখ্যাতে কি সেম, ভোক্তার অভাব অসীম। এটা যে আমরা নির্দিষ্ট দ্রব্যের অভাব সীমাবদ্ধ থাকে, ভোক্তা নির্দিষ্ট সময়ে ভোগ করতে থাকলে আস্তে আস্তে প্রান্তিক উপযোগটা কি হয়ে যায়, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে কি হয়, প্রথমে বাড়বে, প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাবে এবং ভোগের যে হ্রাস পাবনতা সেটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। সেম তখন আমরা এই ট্যাবলটা দিয়েছিলাম যে সেই ট্যাবলটা দিব, তারপরে আমি চিত্রটা দিব, চিত্র ব্যাখ্যা। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু সীমাবদ্ধতা বা ব্যতিক্রম থাকে। সেই ব্যতিক্রমগুলো হচ্ছে একটু সময় ব্যবধান, উপযুক্ত একক, শখের দ্রব্য, অনুকরণ প্রিয়তা, আয়ের পরিবর্তন। এগুলো পড়লেই 4-5টা দিলেই চলবে। আমরা এরপরে আসি চাহিদা, চাহিদা সূচি। চাহিদা জিনিসটা কি? চাহিদা হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ভোক্তা যে পরিমাণ দ্রব্য ও সেবা কি করবে, ক্রয় করতে ইচ্ছুক থাকবে। অর্থাৎ 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। নির্দিষ্ট সময় বিবেচ্য কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা, দ্রব্য ক্রয়ের অধিক কি, দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং ওই দ্রব্য অর্থ ব্যয়ের ইচ্ছা থাকবে। 4টা ইচ্ছা থাকলে সেটাকে বলা হবে চাহিদা। চাহিদা সূচি জিনিসটা কি? আমরা প্রত্যেকবারই বলি দাম আর চাহিদার পরিমাণের যেটা চাহিদা সূচি হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই জিনিসটা যেটা সূচির মাধ্যমে বা তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় চাহিদা সূচি। অর্থাৎ যেটা আমরা ট্যাবল অনুসারে আমরা দেখাই, আমরা যেটা ট্যাবল অনুসারে দেখাই দাম আর চাহিদার পরিমাণ, এটাকে চাহিদা সূচি বলা হয়। যেমন আমরা দাম দেখানো হয় 10, 20, 30 আর চাহিদার পরিমাণ কি হবে, যত বাড়বে পরিমাণটা কমে যাবে, 40, 30, 20। এটাকে বলা হয় চাহিদা সূচি বা চাহিদা তালিকা। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কি হবে, কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। আর একটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। চাহিদা রেখা জিনিসটা হচ্ছে চাহিদা সূচি দেখে যেটা দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, সেই মধ্যকার যে বিপরীত সম্পর্ক থাকে সেটা চাহিদা রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় চাহিদা সূচি। এই ট্যাবল থেকে আমরা যেন একটা চাহিদা রেখা আঁকবো, সেটাকে বলা হবে চাহিদা রেখা। যেমন আমাদের প্রথমে দাম আছে উপরে, আমরা এখানে চাহিদার পরিমাণ, দাম পি। এখানে ধরলাম যে আমাদের প্রথমে কি ছিল, দাম ছিল 10, 20, 30। চাহিদা পরিমাণ আমাদের কত, সর্বোচ্চ ধরলাম 10, 20, 30, 40। তাহলে দাম যখন আমাদের 10 টাকা, চাহিদার পরিমাণ ছিল 40, দাম যখন 20 টাকা, পরিমাণটা কমে গেল, চাহিদা পরিমাণ 30, দাম যখন 30 টাকা, তার চাহিদা পরিমাণ ছিল 20। তাহলে এই রেখাটা যদি আমরা আঁকি, এটা হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখাটা ভূমিকে, এটা আমাদের বাম থেকে ডানে নিম্নগামী হয়। আশা করি সবাই ভালো থাকবে। এইটুকুর মধ্যে আমাদের পড়ার নির্দিষ্ট করলাম সময়। আগামী ক্লাসে আরো করে বুঝাবো, চেষ্টা করবো। ভালো থাকবো। আল্লাহ হাফেজ।